এই ন্যারেটিভকে কাউন্টার দেওয়ার জন্য যখন ব্যস্ত, জামাত কিন্তু তার ভোটের ক্যাম্পেইনেও ব্যস্ত। এখানে যদি আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে, এখানে কিন্তু একটু একটু যদি কিন্তু আছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আপনার কাছে আর যেটি জানতে চেয়েছিলাম, আমরা শুরুতে যে আলোচনাটি করছিলাম যে একটি ট্রেন রওনা হয়েছে নির্বাচনের পথে, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যে সেই ট্রেনটি হয়তো গিয়ে থামবে তার লক্ষ্যে। সেই ট্রেনটি এখন যে অবস্থা, আমরা বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান যে দুটি দল বিএনপি জামাত, তারা যেভাবে একে অপরের প্রতি কথা বলছে, যে সুরে যে টোনে কর্মসূচি দিচ্ছে একে অন্যের প্রতি প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায়, এই সংকট কাটিয়ে আপনারা সঠিক জায়গায় সঠিক সময়ে ট্রেনটি পৌঁছাতে পারবেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, মানে আমি অ্যাবনর্মাল কিছু দেখছি না। আপনি যেটা বলতে গিয়ে বলছেন যে রাজ্জাকি ভাইও যেটা বললো, ট্রেন তো চলতে শুরু করেছে নির্বাচনের জন্য, আরও নানান বিষয়ে সেখানে জড়ো হচ্ছে। নাথিং অ্যাবনর্মাল। আপনার ইলেকশনই যখন মূল লক্ষ্য, আপনি যে সমস্ত জিনিসপত্র এসে জড়ো হচ্ছে, এটা হচ্ছে আপনার এই যা আসতেছে, পিআর বলেন, গণভোট বলেন, এই বলেন সেই বলেন, আপার হাউস লোয়ার হাউস যাই বলেন না কেন, এগুলি সব কিন্তু ইলেকশন রিলেটেড। সো এই ট্রেন তার গন্তব্যে যে পৌঁছাবে, সেটা কি পারা না পারা তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সামনে এর কোনো বিকল্প নেই। এবং আপনি যেই জায়গায় আশঙ্কা দেখছেন, সত্যি কথা বলি, আমি এই ধরনের কোনো আশঙ্কাই দেখি না। কেন দেখি না? যে আনফর্চুনেটলি আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনা, সৌহার্দ্য, একসঙ্গে বসা, এই জিনিস না দেখতে দেখতে আমরা এমন এক জায়গায় ভয় পাই এখন, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এমন রাজনৈতিক দলের মধ্যেও যদি ময়দানের বয়ানে কোনো বিতণ্ডা দেখি, আমরা ভয় পেয়ে যাই। আচ্ছা, আমি আপনার কথা আমি উদ্ধৃতি দেব। আজকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার উনি আজকে বলেছেন, আপনার কথার প্রেক্ষিতে বলছে, আপনি আবার উত্তর দিবেন। উনি বলেছেন যে আজকে যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়, কারণ তারা সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটে না প্রস্তাব সিল মারার চক্রান্ত করছে। আচ্ছা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আজকে বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, জাতীয় নির্বাচন বিলম্ব হতে পারে, আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নেওয়ার জন্য জামাত দৌড়ঝাঁপ করছে। আপনি এরপর বলছেন যে আপনি কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন? সিরিয়াসলি দেখছি না। এই দুজনের অপিনিয়নে আপনি দেখেন, কেউ কোনো কনক্লুশনে পৌঁছায় নেই, প্রত্যেকেই একটা শঙ্কার কথা বলছে। এখন আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন, যারা অভিভাবকের ভূমিকায় আছেন, যারা সরকারে আছেন, যারা নিজ নিজ পার্টিগুলির অন্যান্য মানুষেরা আছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই জায়গায় একের প্রতি অন্যের এই ট্রাস্টটা তৈরি করা। জামাতের কাছে এই ট্রাস্টটা বিএনপিকে নিজেকে তৈরি করতে হবে এবং অন্যদেরকে এই জায়গায় সহযোগিতা করতে হবে, যে বিএনপি যদি গণভোটে বা পরবর্তী সংসদে এটা বাস্তবায়ন করবে বলে, সেই জায়গায় আপনাকে বিশ্বাস রাখতে হবে। অপরদিকে বিএনপির রুহুল কবির রিজভী সাহেবের কথা আপনি বলছেন, উনি যেটা বলছেন, উনি বলছেন যে হতে পারে বা করার চেষ্টা করছে, এই ধরনের কথা তো দ্যাট ইজ ভেরি মাচ পলিটিক্যাল রেটরিক, এর বাইরে কিছু না। সুতরাং আমি বিশ্বাস করি যে আমরা পলিটিক্যাল পার্টিগুলি, আপনি দেখুন তো, এই যে জামাত সহ 6টি রাজনৈতিক দল পিআরের দাবিতে, মানে লোয়ার হাউসে পিআরের দাবিতে রাজপথ পর্যন্ত গেলেন, এই সময় কি এই দলগুলি ঐক্যমত্য কমিশন, লোয়ার এবং আপার দুটো কথা বলেছে, ওই তো মানে আপার হাউসের দাবি তো ওখানেই লেজিটিমেট ভাবে আছেই, একটা নতুন দাবি, সেটা হচ্ছে লোয়ার হাউসের পিআর, সেটা নিয়ে রাস্তায় আসলেন। তো এই রাজপথের আন্দোলন চলাকালে কি ওনারা আলোচনার টেবিল থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন? এই 6টি দল নেননি। তার মানে কি পলিটিক্যাল ডিসকাশনে, ডায়ালগে ওনারা পূর্ণ আস্থা রাখছেন, সেই জায়গায় আস্থা রাখছেন, কাজ করছেন। অপরদিকে রাজপথে তাদের অবস্থানের মধ্য দিয়ে দুটো ঘটনা ঘটে পলিটিক্সে। একটি হচ্ছে ওই ডিসকাশনকে প্রভাবিত করার চেষ্টা করা, ভেরি মাচ লেজিটিমেট ইন পলিটিক্স, পলিটিক্যাল পার্টিগুলি সেটা করবেই। অপরদিকে আমার দাবিটা যে খুবই যৌক্তিক, সেজন্য এটার যে জনভিত্তি আছে সেটা নিয়ে জনগণের মধ্যে অবস্থা তৈরি করা। আমি জানি না এই 6টি রাজনৈতিক দল গত 1 মাস 1.5 মাস ধরে রাজপথে যে আন্দোলন করছে, সেখানে কতটা জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে, পিয়ারের পক্ষে কতটা মানুষের অবস্থান স্পষ্ট হচ্ছে, সেটা আমি জানি না। আপনারা বুঝতে পারবেন, বা পার্টিগুলি এটা এক ধরনের তাদের নিজেদের ক্যাপাসিটি আছে এই আন্ডারস্ট্যান্ডিংটা, যে আমরা আসলেই আমাদের আন্দোলনের মানুষকে সম্পৃক্ত করতে পারছি কিনা। কিন্তু আমি আপনাকে মূল কথা যেটা বলি, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির এই সমস্ত ময়দানের বয়ানে নানান ধরনের বড় বড় দাবির পেছনে কিন্তু অনেক ছোট ছোট দাবি আদায়ের চাপও থাকে। আমি বিশ্বাস করি এই রাজনৈতিক কৌশলটাকে আমি সলিড মনে করি, থাকাই উচিত মনে করি। আমি বিশ্বাস করি সেই জায়গায়
সবগুলি পলিটিক্যাল ক্যাম্পই একটা উইন উইন সিচুয়েশনে আসবে, বিকজ এই রাজনৈতিক দলগুলি কেউই কিন্তু বলছে না যে আমার এইটা না হলে আমি আগামী নির্বাচনে যাবই না, এরকম বাস্তবতা নেই। যেটা জাহিদ ভাই রেফারেন্স হিসেবে বলছিলেন, জামায়াত ইসলামী মাঠে ময়দানে নির্বাচনী এলাকায় যেই তৎপরতায় নির্বাচনী ভোট চাওয়ার চেষ্টা করছেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। জামাতের একজন ক্যান্ডিডেট ঢাকার একটা এলাকায় ভোট চাইতে গেছেন কদিন আগে, সেখানে গিয়ে উনি দেখলেন যাদের কাছে ভোট চেয়েছেন তাদের কেউই ওই এলাকার ভোটার না। ঢাকায় যেটা প্রচুর, আমরা অনেকেই ঢাকার ভোটার না। তো ওই ভদ্রলোকেরা বললেন যে আমি তো এই এলাকার ভোটার না, বা আমরা কেউই এলাকার ভোটার না। উনি বললেন কোনো অসুবিধা নেই, জামাতের ক্যান্ডিডেট, খেয়াল করবেন, কোনো অসুবিধা নেই, আপনাদের নিজ নিজ এলাকায় আমাদের দলের যে ক্যান্ডিডেট থাকবে তার জন্য আপনার কাছে ভোট চেয়ে গেলাম। আমি পলিটিক্সে যে ডিফারেন্সটা আপনি দেখুন। অপরদিকে বিএনপির যেই শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যে নেতৃত্বকে আমরা খুব পাবলিকলি চিনি, ওনারা ছাড়া কিন্তু ওই অর্থে ভোটের মাঠে কেউ নাই। সবাই চিন্তা করে আমার ভাই নমিনেশন পাওয়ার পরে আমি ভোট চাইতে শুরু করব। সুতরাং আমি তো মনে করি যে মানে আমি আমার সরকারি যে পদ পদবি হোল্ড করছি সেটার বাইরে যদি আমার অতীতের এক্সপেরিয়েন্স বলে, আমি তো জার্নালিজম করেছি, পলিটিক্যাল জার্নালিজমটা করেছি। আমি মনে করি আপনি যদি বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক অবস্থাকে তুলনা করেন 5 আগস্টের পরের থেকে, ধরে নিন যে এর আগে এই দুটি রাজনৈতিক দল এক্সিস্ট করতো না, এরকম যদি বাস্তবতা, তাহলে ভোটের লড়াইয়ে বা ভোটের কৌশলে জামাত অলরেডি বিএনপি থেকে অনেক দূরে গিয়ে গেছে। বিএনপির অ্যাডভান্টেজ হচ্ছে রাষ্ট্র পরিচালনার অতীতের অভিজ্ঞতা, বিএনপির সঙ্গে মানুষের সম্পৃক্ততা, এই জায়গাটা তারা টেনে নিচ্ছে। এখন বিএনপির বরঞ্চ সামনে চ্যালেঞ্জ হচ্ছে, দেখুন আপনি পিয়ার নিয়ে কথা বলছেন, এই নিয়ে কথা বলছেন, আপনি অনেককে এঙ্গেজ রাখছেন, এটা আমি মনে করি জামাতের কৌশল। অনেককে এঙ্গেজ করে ফেলছে, পিয়ারের এঙ্গেজে, আপার হাউসের এঙ্গেজে, গণভোটের এঙ্গেজে, কিন্তু সে কি তার নিজে পুরোপুরি এঙ্গেজ হচ্ছে? তার একটা উইন্ডো করছে, কিন্তু নিজে ঠিকই ভোটের মাঠে তৎপর আছে। অন্যরা তার এই ন্যারেটিভকে কাউন্টার দেওয়ার জন্য যখন ব্যস্ত, জামাত কিন্তু তার ভোটের ক্যাম্পেইনেও ব্যস্ত। এটা খুবই পলিটিক্যাল, খুবই পলিটিক্যাল। একটা বিষয় একটু দর্শক নিশ্চয়ই অপেক্ষা করছে আপনাদের উত্তরে জানার জন্য। আমি আপনাকে তখন যেটা জানতে চাইছিলাম, এই ছোট্ট বিষয় পরে আলোচনা যাবো। যদি গণভোট একই দিনে হয়, শুধু উত্তরটা জানবো, জাতীয় নির্বাচনের দিন, তাহলে যারা উচ্চ আদালত, যেটি আপনার উচ্চ কক্ষ, আপার হাউস, সেখানে আপনার কাদেরকে মনোনয়ন দিল, কোন কোন দল, সেটি কিভাবে হবে? আচ্ছা, একটু বলি। যেমন ধরুন নভেম্বরে, আমি এভাবে বলি, ধরেন নভেম্বরেও হলো, আমাদের কি করতে হয় আসলে, মানে আমাদের নিয়মটা হচ্ছে আমাদের আপার হাউসটা আমরা কিভাবে করব, মানে আমাদের এই ভোটটা হয়ে যাবে, আমরা এরপর আবার একটা অ্যামেন্ডমেন্ট করব, করে বলবো 13th যে পার্লামেন্ট আছে সেই নির্বাচনের থেকে এটা এফেক্টিভ হয়ে যাবে, আমরা ভূতাপেক্ষ দিয়ে এটা করে ফেলবো, তাহলে আমরা এই নির্বাচনের মাধ্যমে, তার মানে আমাকে এই কাজটা ইনফ্যাক্ট পরেই করতে হচ্ছে। আপনি যদি এটা আপার হাউসের এই অপশনটা রাখতে চান যে আমরা ওই যে আগে ক্লোজ যে লিস্ট থাকবে, যে আমরা আগেই এটা বলে দেবো, যদি এটা সিদ্ধান্ত নেন, এই যেখানে যেহেতু একটা রেফারেন্ডাম হচ্ছে, গণভোটে পাস হলো, আমি বলছি তো, গণভোটে যদি এটা পাস হয়, আপনি যদি নির্বাচনের দিন রাখেন, এখানে যদি আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকে, এখানে কিন্তু একটু যদি কিন্তু আছে, নোট অফ ডিসেন্ট তো এখানে বিএনপি সহ অনেকের আছে, বা দুটো দলের অন্তত আছে বিএনপির সাথে আরো, সেটা যদি বাদ দিয়ে না হয়, একটু খেয়াল করেন, যদি নোট অফ ডিসেন্ট কনসিডার করেন, তাহলে তো আপার হাউস আসলে সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি এই নির্বাচনের আগে প্রত্যেকের লিস্ট নিয়ে নেবেন, যদি না হয় কিসের ভিত্তিতে নিলেন না, সেই লিস্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার আগে এই সিদ্ধান্তে আসতে হবে যে আমি আগে লিস্ট দিয়ে আপার হাউস করব, সেটা তো একটা পদ্ধতি, লিস্ট তো আগে সিদ্ধান্ত না, আগে দিতে হবে, কিন্তু সেই ডিলেশন না হলে লিস্ট ঠিক হবে না, এখন তো নাই, বর্তমানে একটু বলি, আপার হাউসের অনেকগুলো অপশন আছে। একটা আছে আগেই আপনি লিস্ট দিয়ে দেবেন নির্বাচনের আগে, নির্বাচনের পরেও লিস্ট দেওয়ার অপশন আছে। সো আমরা যদি আগেরটা করে থাকি, আপনি সম্ভবত এটা জানতে চাইছেন, আমরা যদি আগে লিস্ট দিতে হবে, আমাদের এখন যেটা আলোচনা হচ্ছে বাংলাদেশে আগেরটা নিয়ে আলোচনা হচ্ছে, না এটা এইভাবে আলোচনা হচ্ছে না, এক একজন এক একটা বলছে, তারপর আমরা ধরে নিলাম এটা হচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে, আমার তো মেমোরেন্ডামে আমার হা জিততে পারে, আপার হাউসের পিয়ার হয়ে যেতে পারে। সো আমরা প্রত্যেক দলের কাছে এই নির্বাচনের আগে ওই লিস্টটা চেয়ে নেব, তারপর আপনার ভোট হয়ে গেল। কিসের বেসিসে নিলেন? কিসের বেসিসে? আপনার এখন তো বাংলাদেশে আপার হাউস নাই, যদি না, ওই যে যদি আপনি তো মেমোরি, ওখানে তো ইয়াস আসতে পারে, এখানে তো ইয়াস আসতে, এবং আমরা এই কন্ডিশনেই নেব। একটু খেয়াল করেন, একটা লিস্ট নেওয়াতে সংবিধান লঙ্ঘিত হয়ে যাবে না, এটা খুবই একদম আমি প্রত্যেকের কাছ থেকে এভাবে নেব যে তোমাদের লিস্ট দাও, যদি হা জয় যুক্ত হয় আপার হাউস হলে আমরা এটা এফেক্টিভ ভাবে নেব, আর না হলে তো নাই। আমরা যদি থাকলাম জি